চলচ্চিত্রের নিত্য যোগাযোগ, ইতিহাস চেতনা ও কাব্যময়তা ও গাণিতিকতা, নাটক, সাহিত্য, নৃতত্ত্ব ও মনস্তত্ত্ব সকলের সঙ্গেই অপরিহার্য বিনিময় তার অন্তরীণ বাস্তবতাবোধের ও ব্যক্তি আর সমাজ জীবনের উপস্থাপনামূলক কর্মের মধ্যে মূলগতভাবে রয়ে গেছে ইতিহাস চেতনার ব্যাপারটি। সে ইতিহাসকে কখনো পটভূমি ও প্রধানত নির্যাস হিসেবে নেয়, আবার নীরস তথ্য নিয়ে সে ব্যস্ত হয়ে যায়। তবে ইতিহাস নিয়ে ব্যস্ত হওয়া তার কিন্তু প্রধান লক্ষ্য নয়। সে চায় তথ্যের ভেতরের প্রাণস্পন্দন ও গতিময়তাকে স্পর্শ করতে। ইতিহাস তার কাছে কেতাবি আগ্রহ নিয়ে আসে না, আসে প্রেরণা ও ইঙ্গিত নিয়ে। তাই ইতিহাসের চেয়ে তার বেশি দরকার ইতিহাস চেতনাকে। এইভাবে কবিতার চেয়ে তার বেশি দরকার কাব্যময়তাকে। চলচ্চিত্রের চিত্রপ্রতিমা আর কবিতার বাক্প্রতিমা দুই ইমেজ। ভবিষ্যতে দেখা যাবে এই দুই ইমেজের মধ্যে এক প্রকার প্রতিতুলনা টানাও সম্ভব। তবু বিশুদ্ধ কবিতায় চলচ্চিত্রের দাবি মেটে না। কবিতার মতো সিনেমারও একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে লিরিক। প্রকৃতির তীব্র অথচ মগ্নকর উপস্থিতি এবং ইমেজ ও অনুভূতির মূলত ব্যক্তিগত ও বিমির প্রকাশভঙ্গির মধ্য দিয়ে সিনেমায় এই কাব্যরস নিঃসৃত হয়। উপকরণগুলোর নিছক শারীরিক অস্তিত্ব নয়, তাদের সত্তার আভাসসমূহের সামগ্রিক এফেক্টই এই কাব্যরসের জন্ম দেয়। এর জন্য প্রয়োজন হয় বাস্তব চরিত্র ও ঘটনাগুলিকে প্রতীকে, মিথে বা আর্কিটাইপে বা ব্যক্তিগত ইমেজে রূপান্তরিত করা। প্রসঙ্গ ও আঙ্গিকভাবে শিল্পীর নিজস্ব মানসে ও কল্পনার পরিবর্তিত করাই কিন্তু এই শিল্প মাধ্যমের বা সিনেমা শিল্প মাধ্যমের প্রধান উদ্দেশ্য। গাণিতিকতার প্রসঙ্গে বলতে হয়, শুধু সাদাসিধেভাবে তাকালেও চলচ্চিত্রের সঙ্গে গণিতের একাধিক অন্তরঙ্গতা চোখে পড়বে এবং চলচ্চিত্রের অনুশীলনের বারংবার ব্যবহারের সাহায্য নিতে হয় বিশেষ জ্যামিতি ও স্থানাঙ্ক জ্যামিতির। পরে আমরা এ বিষয়ে আলোচনা করব যে জ্যামিতিকতা কীভাবে কম্পোজিশনকে দৃশ্যগত ও রসগতভাবে সম্পন্ন করে। যেমন গণিতের প্রয়োগ চলচ্চিত্রের ভাষাকে দিতে পারে একই সঙ্গে বৈজ্ঞানিক শৃঙ্খলা ও ভাবব্যঞ্জন। কেননা গণিত একই সঙ্গে নির্বিশেষে বিশেষে ও বিশেষভাবে নির্বিশেষকে বিশেষে এবং বিশেষকে নির্বিশেষে পরিণত করার ক্ষমতা রাখে। গণিত একা। এবার আসি মূলত নাটকের কথায়। নাটক ও চলচ্চিত্র উভয় মাধ্যমেই জীবন ও মানুষের কথা রূপায়িত হচ্ছে। দুই মাধ্যমে রয়েছে প্রত্যক্ষতা, সক্রিয়তা, নাটকীয়তা, তাৎক্ষণিকতা এবং অভিঘাত। কিন্তু উভয়ের শিল্পরূপ এবং রীতিনীতি যথেষ্ট আলাদা। এমনিতে নাটক ও চলচ্চিত্র দুইয়েরই প্রধান লক্ষ্য হচ্ছে ঘটমানতা। তবু চলচ্চিত্রের স্থানকাল চেতনা ঘটমানতার মান আরও কিন্তু উন্নত হয়। অর্থাৎ নাটকে যে স্থানকাল চেতনা এবং ঘটমানতা থাকে তার থেকে কিন্তু অনেক উচ্চস্তরীয় স্থানকাল পাত্র ঘটনা এবং ঘটমানতা এবং চেতনা কাজ করে হচ্ছে চলচ্চিত্রের ক্ষেত্রে। দ্রুতি, গতি, বৈচিত্র্য, প্রসারতা এবং অবিরাম ধারাবাহিকতার দরুন সিনেমা বিভাজিত হয় এবং খণ্ড খণ্ডভাবে দেখিয়ে পুনর্মিলনের সময় অসংখ্য খণ্ডাংশকে সম্পাদনার মাধ্যমে সংযোজন করে গুণন করে তার চূড়ান্ত চলচ্চিত্র তৈরি করাকে যে নাটকীয়তা, তার নাটকীয়তার থেকে কিন্তু অনেকটাই বেশি। এই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা আমরা পরে ওই কাহিনী চিত্রনাট্য নিয়ে যখন আলোচনা করব তখন এই বিষয়টাতে আরও ডিটেলসে আলোচনা করা যাবে। চলচ্চিত্র
সহজাতভাবে নৃতত্ব বিষয়ক বটেই। এটা অনেকটা এই নৃতত্ব বিষয়ের মধ্যেই পড়ে, কেননা তার কেন্দ্রীয় বিষয়বস্তু হলো মানুষ ও মানুষের জীবন। সে একদিকে পর্দায় মানুষকে তুলে ধরে, আবার অন্যদিকে মাস মিডিয়ার যুগে মানুষের সামনে এক সামাজিক বা মনস্তাত্ত্বিক পরিবেশের সৃষ্টি করে। পর্দায় যদি নৃতত্ব তার অনুসন্ধানযোগ্য এবং পর্দার বাইরে সে নিজে দর্শকের অনুকরণযোগ্য হয়, তাহলে ফিল্ম ও ফিল্ম দর্শক দুজনেই নৃতত্ব আলোচনার অন্তর্ভুক্ত হয়ে যাবে বা নিজেকে করে নেবে। চলচ্চিত্রের পক্ষে প্রয়োজনীয় ইতিহাস চেতনা ও মনস্তত্ত্বের সঙ্গে চলচ্চিত্রের সম্পর্ক উভয়কেই নৃতত্ব নিয়ন্ত্রিত করে। চলচ্চিত্র আবার সার্বিক বিচারে একটি সামাজিক প্রতীতি। এইভাবে নৃতত্ব, সমাজতত্ত্ব ও মনস্তত্ত্ব চলচ্চিত্রের আধারে একে অপরের মধ্যে অনেকটা করে ডুবে গিয়ে কিছুটা করে জেগে আছে। এ প্রসঙ্গে বলতে হয়, চলচ্চিত্রের আলোচনায় মনস্তাত্ত্বিক পদ্ধতি বিশেষ সহায়ক। কেননা মনস্তাত্ত্বিক আবর্তনে ইন্দ্রিয় চেতনা ও নান্দনিক সচেতনতা কীভাবে একে অন্যের ওপর ছায়া ফেলে বুঝে ওঠা চলচ্চিত্রকে স্বাভাবিকভাবে বয়ে নিয়ে চলে। মানে সোজা কথায় বলতে গেলে মনস্তাত্ত্বিক আবর্তনে ইন্দ্রিয় চেতনা ও নান্দনিক সচেতনতা কীভাবে অন্যের ওপর ছায়া ফেলে তা কিন্তু চলচ্চিত্রের দ্বারাই নিয়ন্ত্রিত। মানুষের উপরে চলচ্চিত্র দ্বারাই এই ব্যাপারটা নিয়ন্ত্রিত হয়। দেখা গেল বিবিধ বিষয় চলচ্চিত্রের মধ্যে যাদের নিত্য যোগাযোগ, তারা চলচ্চিত্রকে প্রভাবিত বা নিয়ন্ত্রিত করে প্রসঙ্গ, রীতি ও প্রতিন্যাস যে কোনো দিক থেকে সমাজতন্ত্রের বিশ্বাসী চিত্রনির্মাতা দ্বারা প্ররোচিত হন। সমাজতন্ত্রে বিশ্বাসী চিত্রনির্মাতা বলেন, আমরা যারা প্রত্যক্ষভাবে স্বীকার করি যে আমরা কমিটেড শিল্পী, তাদের কাছ থেকে কমিটমেন্ট ও অবজেক্টিভিটির কোনো বৈপরীত্য কিন্তু আশা করি না, বরং সমাজতন্ত্রের প্রতি আমাদের বিশ্বাসই আমাদের শিখিয়েছে বাস্তবকে প্রত্যক্ষ, আন্তরিক ও অনুকম্পাহীনভাবে গ্রহণ করতে। আবার স্ট্রাকচারালিজমের বিশেষজ্ঞদের মতে, একদিকে অনুপ্রাণিত যুক্তি যেমন অসংলগ্ন হয়, অন্যদিকে অসংলগ্ন নিয়মের অনুসৃতি তেমনি গণিতের বিশ্লেষণ এনে দেয়। এই দুই বিপরীত অ্যাটিটিউডের মধ্যবর্তী সুবিশাল ক্ষেত্রকে চলচ্চিত্র তার বিচরণের জন্য কিন্তু গ্রহণ করে। উপসংহারে চলচ্চিত্রে তিনটি দোলনের কথা বলতে হয়। অনুভবের মেরু থেকে বাস্তবের মেরু পর্যন্ত চলচ্চিত্রের যাতায়াত প্রথমত। দ্বিতীয়ত, এই যে শিল্প মাধ্যমটি কালাশ্রয়ী, সে সময়কে ধরে রাখতে পারে স্থানের আধারে। অবজেক্টিভিটি রিয়ালিটিতে যা সাবজেক্টিভ এক্সপ্রেশন নিয়ে আসে তাই হলো চলচ্চিত্র। এটা হলো তৃতীয়ত। জুলুক গদার চলচ্চিত্র বিষয়ে যে তিনটি বৈপরীত্যের কথা বলেন, তা শিল্প সৃষ্টির জন্য অনেক সময় পঞ্চেন্দ্রিয় থেকে অনেক বলা হয়, শিল্প সৃষ্টির জন্য অনেক সময় পঞ্চ ইন্দ্রিয় যথেষ্ট নয়, তার জন্য দরকার ষষ্ঠ ইন্দ্রিয়ের। যেহেতু আইনস্টাইনের ভাষায় সাহিত্যে ও দর্শনে যা প্রেসপেক্টিভ বা প্রিপারেশনাল প্রেসপেক্টিভসের উপরে ডিপেন্ড করে, চলচ্চিত্র তারই করসপন্ডিং ইমোশনাল প্রিপারেশনের ফলে চলচ্চিত্রিক ক্ষেত্রে ষষ্ঠ ইন্দ্রিয়ের প্রয়োজন আরও বেশি পড়ে। কারণ সব রকম ভাব, সব রকম ব্যাখ্যা, সব রকম অনুভূতি কিন্তু একটা দৃশ্যের মাধ্যমে প্রকাশ করা সম্ভব হয় না। কিছুটা দর্শককে তার ষষ্ঠ ইন্দ্রিয়ের মাধ্যমে অনুভব করতে হয়। চলচ্চিত্রবোধ এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। চলচ্চিত্রে
ষষ্ঠ ইন্দ্রিয়ের মতো এই বিমূর্ত চূড়ান্ত চেতনাকে বলা হয় চলচ্চিত্রবোধ। চলচ্চিত্রবোধের মান ও মাত্রা তারতম্যের দরুন এই বিষয়ক সদৃশ্য আঙ্গিক নিয়ে ছবি করেও কয়েকজন ছবি শিল্পী হয়ে ওঠেন, কিছু লোক হয়ে ওঠেন, কিন্তু আবার কিছু লোক তা কিন্তু হন না। কেমন করে চিত্র পরিচালকের চলচ্চিত্রবোধ ধারা ও ধরন নিয়ন্ত্রণ হয় তা অর্নেস্ট হেমিংওয়ে বলে একজন মুভি ক্রিটিক্স বা চলচ্চিত্র, এবং তিনি নিজেও ছিলেন, ডিরেক্টর ছিলেন। তিনি এ বিষয়ে অনেক ডিটেলসে ব্যাখ্যা করে গেছেন। এই চলচ্চিত্র বোধ গড়ে তোলার ক্ষেত্রে চলচ্চিত্র পরিচালক একদিকে কাজে লাগান অভিজ্ঞতাকে, অন্যদিকে কল্পনা বা ইমাজিনেশন, মনন বা ইন্টালেক্ট, সহজ প্রবৃত্তি বা ইনস্টিংক্ট, সজ্ঞা বা ইনটিউশনকে কাজে লাগান। তাহলে এই ইমাজিনেশন, ইন্টালেকশন, ইনস্টিংক্ট এবং ইনটিউশন, এই জিনিসগুলো কিন্তু চিত্র পরিচালক প্রায়শই নিজের চিত্র পরিচালনার ক্ষেত্রে গুরুতরভাবে কাজে লাগান। একই ব্যক্তি বা একই আধারে অবস্থিত বৈজ্ঞানিকতা, এই দুই গুণের অবস্থান কিন্তু খুবই বিরল। পাস্কাল বলেছিলেন, তবু এই গুণ দুটিকে আরও নির্দিষ্ট করে বললে বৈজ্ঞানিক ও সংঘাত এই দুই প্রবণতাকে স্থির নির্মাণের সময়ে বারংবার একসঙ্গে মেলাতে হবে আমাদের। এই হলো চলচ্চিত্রের নির্দেশনা। এই চলচ্চিত্রকর্ম ও তার রচনার উজ্জ্বল উদাহরণ রেখে গিয়েছিলেন সের্গেই আইজেনস্টাইন। পৃথিবীর শ্রেষ্ঠ চিত্র পরিচালকদের ছবির প্রখর আবেগতাময় ও গভীর রসানুভূতির মধ্য থেকে আমরা এই শিখেছি যে এই শিল্পে রিজন ও ইমোশন, ক্যাজুয়ালিটি ও কজালিটি দুইয়েরই দরকার আছে। বা ঘুরিয়ে বলা যায়, শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্পীরা তাদের ঈপ্সিত শিল্প সাফল্য অর্জন করেছে ইন্দ্রিয়ের একটি সুগভীর নান্দনিক, সামাজিক এবং মনস্তাত্ত্বিক সচেতনতাময়তার মধ্য দিয়ে। সাহিত্যে ভাব থেকে ভাষা, ভাষা থেকে বোধ, বিমূর্ত থেকে মূর্ত হয়ে ফেরে আবার পুনরায় বিমূর্ত। চলচ্চিত্রের বেলায় আমরা এই বিপরীত ক্রমে বেশি আগ্রহী হয়ে পড়ি। বিমূর্ত বোধকে চিত্র ভাষায় মূর্ত করা ও ভাষায় যা মূর্ত হলে দর্শকের মনে সেটা কোনো ভাবের সঞ্চার করছে কি না তা বিশ্লেষণ করাই কিন্তু চলচ্চিত্র শিল্প মাধ্যমের প্রধান উদ্দেশ্য। চলচ্চিত্রবোধের পক্ষে জরুরি হলো চলচ্চিত্রের যে নিজস্ব স্থানকাল চেতনা, ইমেজ বা চিত্র প্রতিমার শক্তি ও স্থিতিস্থাপকতা এবং বিভিন্ন ইন্দ্রিয়তা বোধের সমবায় বা সমন্বয় ও সংশ্লেষণ, এই তিনটি জিনিসের সম্পর্কের ধারণাকে আরও প্রগাঢ় করা। সম্ভাব্য স্থানের তালিকা, সম্ভাব্য কালের তালিকা এবং সম্ভাব্য ঘটনার তালিকা, এই তিন তালিকার উপাদানগুলির নির্দিষ্ট সমবায় ও বিন্যাসের মধ্য দিয়ে সম্ভাব্য ইমেজগুলি গড়ে তোলা ও অনুষঙ্গ বদলে একই ইমেজে বিভিন্ন বিভিন্ন অর্থ সৃষ্টি করাই কিন্তু এই শিল্প মাধ্যমের, সিনেমার শিল্প মাধ্যমের প্রধান উদ্দেশ্য। যে কোনো শিল্প মাধ্যমের মতো সিনেমারও দুটো দিক আছে, একটি হলো প্রসঙ্গ, আরেকটি হলো পদ্ধতি। এই দুই নিয়ে আজকে আমাদের আলোচনা হবে চলচ্চিত্র শৈলী নিয়ে। এই দুটি বস্তু, প্রসঙ্গ এবং পদ্ধতি, হচ্ছে চলচ্চিত্র শৈলীর প্রধান দুই দণ্ড। সুতরাং পরিচালক শুধু চলচ্চিত্রবোধই নয়, চলচ্চিত্র শৈলীরও জ্ঞান গভীরভাবে রাখেন, বা একজন চিত্র পরিচালককে এই চিত্রশৈলীর জ্ঞান গভীরভাবে রাখতে হয়।
না হলে চলচ্চিত্রের প্রযুক্তির ক্ষমতার সঙ্গে তিনি মেলাতে পারবেন না নিজের নান্দনিক ও আবেগত গতিবেগকে আবেগের গতিবেগকে। চলচ্চিত্রের গঠন কৌশলের সঙ্গে চলচ্চিত্রের শিল্প রহস্যের মিলন ঘটবে এই চলচ্চিত্র শৈলীর মাধ্যমেই। চলচ্চিত্রের গঠন পদ্ধতি, আঙ্গিক, প্রকরণজনিত কর্মকাণ্ড, টেকনিক ও টেকনোলজি দুইয়ের সাথেই কিন্তু মিল ঘটায় এই চলচ্চিত্র শৈলী। সিনেমার মৌল কলাকৌশলের সর্বত্র সর্বদা এক থাকে, মোটামুটিভাবে একই থাকে, কিন্তু তাদের ব্যবহার নির্ভর করে চলচ্চিত্র শৈলীর জ্ঞান, ছবির প্রসঙ্গ ও অন্যান্য বিষয়ের উপর। চলচ্চিত্রে যেহেতু ত্রিমাত্রিক জগতে দ্বিমাত্রিক ও শৈলীকৃত চিত্ররূপ তৈরি হয়, সেহেতু দৃশ্যবস্তুকে কোন কলাকৌশলের প্রয়োগে চিত্রায়িত করা হচ্ছে তার উপর নির্ভর করে চিত্ররূপের দৃশ্যরস, ভাবাঞ্জন ও অভিঘাত সৃষ্টি করা হয়। চলচ্চিত্রের সমগ্র ইতিহাস বস্তুত চলচ্চিত্রের কলাকৌশলগুলি ধীরে ধীরে আয়ত্ত করার ও তাদের শিল্পসম্মতভাবে কাজে লাগাবার ইতিহাসকেই মূলত আইডেন্টিফাই করা হয়। কলাকৌশলের শিল্পসম্মতভাবে কার্যকরী ও অভিঘাতী করে তোলাই হলো চিত্রভাষার প্রধান কাজ। যে কোনো কৌশল সিনেমার শিল্পরূপে ক্রমবিকাশে প্রধানত তিনটে পর্যায়ের মধ্য দিয়ে গেছে। এক হচ্ছে যখন তা ছিল নিতান্ত এক কারিগরি কৌশল। দুই হচ্ছে যখন তার ব্যবহার এসেছে বিশেষে বিশেষে এফেক্ট বা মুডের উপর ভিত্তি করে। আর তৃতীয়ত যখন তা চিত্রভাষার অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে অনেকটা বিভিন্ন চরিত্র সৃষ্টি করতে গিয়ে। অভিব্যক্তিবাদে বিশেষ কোনো প্রসঙ্গের ক্রমবিবর্তনের এইরূপ পর্যায় ভাগ কিন্তু মানে খুব সহজেই লক্ষ্য করা যায়। ছবিতে টেকনিক প্রযুক্তি হয়ে থাকে ধাপে ধাপে ও বিভিন্ন পর্যায়ে। চিত্রনাট্য রচনার সময়, ক্যামেরার কাজের সময় কিংবা সম্পাদনার সময় এইসব টেকনিক ব্যবহার হয়ে থাকে। চিত্রনাট্য ক্যামেরা ভাষায় অনুদিত ও রূপান্তরিত হয়ে সম্পাদনার মাধ্যমে গ্রন্থনা পেয়ে চলচ্চিত্র হয়ে ওঠে সজীব। বিভিন্ন পর্যায়ে সংশ্লিষ্ট ও প্রায়শই পারস্পরিক সম্পূরক বা পরিপূরক যাবতীয় টেকনিকের মধ্য দিয়ে চলচ্চিত্রের শিল্পরূপের প্রকাশ এবং চলচ্চিত্রের গঠন ও প্রক্রিয়া যেরকম জটিল, যন্ত্রচালিত ও যন্ত্রনির্ভর, তার শিল্পরহস্য সেরকমই যৌগিক ও বহুমুখী, তাতে কোনো সন্দেহ নেই। চিত্রনাট্য রচনা মূলত শুটিংয়ের আগের কাজ। শুটিংয়ের সময়কার কাজ মূলত ক্যামেরায় ও সম্পাদনায়। তবে শুটিংয়ের পরেই কিন্তু মূল কাজ রক্ষিত থাকে এবং তারপরেই মেনলি সমস্ত গুরুত্বপূর্ণ কাজগুলি কিন্তু শুটিং হয়ে যাওয়ার পরেই হয়। সম্পাদনা শুধু যে চিত্রকর্মকে গ্রন্থনা দেয় তাই নয়, সম্পাদনা চলচ্চিত্রের একেবারে অন্তঃপ্রকৃতির সঙ্গে যুক্ত করে। কেননা চলচ্চিত্রের গতিশীলতা ও ধারাবাহিকতা আসে এই একইভাবে টোটাল তিনটি ধারার মাধ্যমে। প্রথম হচ্ছে দৃশ্যবস্তু নিজস্ব গতি পায়। দ্বিতীয়ত ক্যামেরার গতিশীলতা বা ক্যামেরার মুভমেন্টের দরুন এই ব্যাপকতা সৃষ্টি হয়। তৃতীয়ত বিভিন্ন খণ্ডাংশের দৈর্ঘ্যের ছন্দ ও টেম্পো অনুসারে গতিশীল ও অভিঘাতী করে একসঙ্গে গেঁথে সম্পাদনার মাধ্যমে তা সাধন করা হয়। ফলে ক্যামেরা ভাষার মতো সম্পাদনা রীতিও চলচ্চিত্র শৈলীর অপরিহার্য অঙ্গ। এর পরের এপিসোডে আমরা চলচ্চিত্র প্রসঙ্গে তাত্ত্বিক সমালোচনায় যাব। চলচ্চিত্র কাকে বলে এবং তার রূপ কী কী, চলমান ছবির সাথে নাটকীয় চিত্ররূপের কী পরিবর্তন বা পার্থক্য মূলত আমরা সে যুগে এবং এ যুগে দেখি, তার উপরে একটা বিশদ বিষয় আলোচনা করা যাবে কয়েকটি ছোট ছোট ভাগে।